This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখুন ঠোটকাটা স্পেশালে শুরুতেই আমরা দেখাই দিনের টপ 10 ব্রেকিং নিউজ। আমাদের বিগ বলের দিকে তাকান, নজর রাখুন। পিসিআর কে বলবো বিশ্বমঞ্চে আরো কোণঠাসা পাকিস্তান, বিশ্বমঞ্চে আরো কোণঠাসা পাকিস্তান। টপ 10 এর প্রথম ব্রেকিং। কেন বিশ্বমঞ্চে আরো কোণঠাসা পাকিস্তান? বিশ্বমঞ্চে আরো কোণঠাসা পাকিস্তান। নেক্সট, কেন? তার কারণ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তার দেশের নাগরিকদের যেতে বারণ করেছেন। তিনি বলেছেন যে রাশিয়ার কোনো নাগরিক যাতে এখন পাকিস্তান না যায়। সেকেন্ড ব্রেকিং দেখুন, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থানকে বিশেষ নির্দেশ অমিত শাহ। 24 ঘন্টার সময় আছে, 24 ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানিকে চিহ্নিত করে দেশে ফিরিয়ে দিতে হবে। এটা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এটা অমিত শাহ স্মরণ করিয়ে দিয়েছেন। পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং রাজস্থানকে বিশেষ নির্দেশ। নেক্সট ব্রেকিং বিগ বলে দেখুন, পরবর্তী ব্রেকিং টপ 10 এর মধ্যে পহেলগাঁওয়ে হামলার মূল চক্রী পাক সেনাপ্রধান। পহেলগাঁওয়ে হামলার মূল চক্রী পাক সেনাপ্রধান। আইএসআই কে জঙ্গি হামলার নির্দেশ আসিম মুনিরের। কে অভিযোগ করছেন? অভিযোগ পাক সেনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের। পহেলগাঁওয়ে হামলার মূল চক্রী পাক সেনাপ্রধান। এটা পাকিস্তানেরই প্রাক্তন সেনাকর্তা অভিযোগ করছেন। আইএসআই কে জঙ্গি হামলার নির্দেশ তিনিই দিয়েছেন। অভিযোগ পাক সেনার অবসরপ্রাপ্ত মেজর আদিল রাজার। বিরাট অভিযোগ, অর্থাৎ ঘরের মধ্যেই কিন্তু এক প্রকারের বিদ্রোহ এবং বিশ্বমঞ্চে পাকিস্তানের আসল স্বরূপটা প্রকাশ পেয়ে যাচ্ছে। আইএসআই কে জঙ্গি হামলার নির্দেশ আসিম মুনিরের। নেক্সট ব্রেকিং দেখাতে বলবো দেখুন, পাকিস্তানের কালকে দানিশ কানোরিয়া তিনি পাক প্রধানমন্ত্রীকে দুষেছিলেন যে আপনারা সব জানেন। আজকে একজন প্রাক্তন সেনাকর্তা তিনি দুষলেন এবং বললেন আসলে পুরোটা পাকিস্তানের চক্রান্ত। হাঁটু কাঁপছে পাকিস্তানের, মধ্যস্থতা চাই, আমেরিকার মধ্যস্থতা চাইছে এখন পাকিস্তান। কোন সময় পাকিস্তান আমেরিকার মধ্যস্থতা চাইছে? যখন পাকিস্তান বুঝেছে যে ভারত এবার আর ছেড়ে কথা বলবে না। নেক্সট ব্রেকিং বিগ বলে পরবর্তী ব্রেকিং দেখুন, বান্দিপোরায় লস্করি তৈবার কমান্ডারকে খতম করলো সেনা। এটা কিন্তু আজকের সাফল্য, একটা বড় সাফল্য। বান্দিপোরায় লস্করি তৈবার কমান্ডারকে খতম করলো সেনা। নেক্সট, তার সঙ্গে এক সহযোগীও খতম হয়ে গেছে, কিন্তু কমান্ডার আসল, তাই তার খবরটাই সব থেকে বেশি প্রচারে আসছে। পহেলগাঁও হামলায় সন্দেহভাজন 2 জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। সেখানে তারা ছিল না যদিও। আসিফ শেখ, পহেলগাঁও হামলায় সন্দেহভাজন 2 জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। আসিফ শেখ এবং আদিল ঠোকারের বাড়িতে বিস্ফোরণ, ব্যাপক বিস্ফোরণ হয়েছে, সেই ছবি আপনাদের আমরা অবশ্যই দেখাবো। পহেলগাঁও হামলায় সন্দেহভাজন 2 জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো। নেক্সট ব্রেকিং পিসিআরকে বলবো নেক্সট, পরবর্তী ব্রেকিং কি আছে? পাঞ্জাব সীমান্তে বড় নাশকতার ছক বানচাল, যেটা আপনাদের ঠোটকাটার শুরুতেই হেডলাইনে বলছিলাম। উদ্ধার 4.5 কেজি আরডিএক্স এবং প্রচুর গ্রেনেড পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে, একে রাইফেল পাওয়া গেছে। পাঞ্জাব সীমান্তে বড় নাশকতার ছক। প্রথম এক কৃষকের নজরে পড়ে, তারপর তিনি বিএসএফকে অ্যালার্ট করেন। নেক্সট ব্রেকিং পরবর্তী ব্রেকিং টপ 10 এর মধ্যে দেখুন, ঠোটকাটার শুরুতেই 10 ব্রেকিং। 3 দশক ধরে জঙ্গি পোষার কথার শিকার পাক প্রতিরক্ষা মন্ত্রীর। 3 দশক ধরে জঙ্গি পোষার কথার শিকার পাক প্রতিরক্ষা মন্ত্রীর। একটি বিদেশি টিভি চ্যানেলকে, স্কাই নিউজকে দেওয়া একটা সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে আমরা 3 দশক ধরে এই নোংরা কাজটা করি, কিন্তু কেন জানেন? আমেরিকা এবং ইংল্যান্ডের জন্য। আমেরিকা আর ব্রিটেনের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন, কিন্তু এটা তিনি স্বীকার করেছেন আন্তর্জাতিক মঞ্চ, কিন্তু ইন্টারন্যাশনাল স্ফিয়ারে এটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে 3 দশক ধরে তারা, অর্থাৎ পাকিস্তান, জঙ্গি পোষে। পিসিআরকে বলবো নেক্সট ব্রেকিং দেখাতে। টপ 10 এর মধ্যে নৌবাহিনীকে তৈরি থাকার নির্দেশ ইস্টার্ন কমান্ডের। অর্থাৎ কালকেই আমরা আপনাদের সামনে ক্লিয়ার করে দিয়েছিলাম যে স্থলে, জলে, অন্তরিক্ষে 3 জায়গাতেই ভারত চূড়ান্ত প্রস্তুতি রাখছে। এবার ওই স্ট্রাইক নয়, লুকিয়ে চুরিও হয়তো স্ট্রাইক নয়, পুরো দমে যুদ্ধের মহড়া চলছে। নৌবাহিনীকে তৈরি থাকার নির্দেশ।
নেক্সট লাস্ট ব্রেকিং, টপ 10 এর শেষ ব্রেকিং দেখুন। পাকিস্তানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সেই প্রস্তুতি নিচ্ছে ভারত। অর্থাৎ ভারত এবার প্রথমে কূটনৈতিক প্রেশার তৈরি করলো, আর 24 ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়তে হবে, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সেই দায়িত্ব নিতে হবে। দেখাচ্ছিলাম আপনাদের, অমিত শাহ বলে দিয়েছেন এবং এটা চূড়ান্ত নির্দেশ, এটা মানতেই হবে। তার ঠিক পরেই এই যে সেনা আপনাদের দেখাচ্ছিলাম, যে সমস্ত সেনা অর্থাৎ স্থল, জল এবং বায়ু, তার যে চূড়ান্ত প্রস্তুতি, নৌবাহিনীকে অ্যালার্ট করা হয়েছে। ইস্টার্ন কমান্ডের ফ্ল্যাগ অফিসার তিনি কিন্তু ভাইস অ্যাডমিরাল স্তরের ঠিক পরেই তার র্যাঙ্ক, অর্থাৎ তিনি অ্যালার্ট করছেন, মানে একেবারে যুদ্ধের চূড়ান্ত মহড়া এবং প্রিপারেশন। এবার একটা ছবি দেখুন। প্রত্যাঘাত শুরু হয়ে গেছে, জঙ্গিদের নাম নিশান মুছে দিতে নেমে পড়েছে ভারতীয় সেনা। আসিফ শেখ নামটা এখন আপনার খুব চেনা। পেহেলগাঁও হামলায় সামনে আসা 4 জঙ্গির একজন, সে কাশ্মীরি, ট্রেনিং নিয়েছিল পাকিস্তানে, লস্কর জঙ্গি। আসিফ শেখের বাড়ি গত রাতেই বিস্ফোরণে একেবারে ধুলোয় মিশে যায়। দেখুন সেই ছবি দেখছেন। ট্রাল এলাকায় এই মুহূর্তে আসিফ শেখের বাড়িতে আমরা রয়েছি, আর এই বাড়ি গতকাল রাতে বিস্ফোরণে সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। যে খবর আসছে যে এই আসিফ সেই মূলত যে হামলার ঘটনা ঘটেছে পেহেলগামে, সেই হামলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরও যে তথ্য পুলিশের সূত্র থেকে, অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের সূত্র থেকে উঠে আসছে, তা যথেষ্ট চমকে দেওয়ার মতো। প্রায় 3 বছর আগে এই জায়গা থেকে আসিফ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং পুলিশের কাছে যে খবর যে সে এখান থেকে চলে যায় একেবারে সম্পূর্ণ অন্যদিকে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে, পাকিস্তানে সে চলে যায় এবং সেই জায়গাতে গিয়ে সেখানে সে দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনার কাছে সে ট্রেনিং নেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে একটি ঘটনা ঘটে গত 1 বছর আগে। সেই ঘটনাই মূলত আবারও নতুন করে আসিফকে প্রকাশ্যে এনে দিয়েছে। সেখানে জানা যায় যে একটি সীমান্ত এলাকা দিয়ে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন জঙ্গি তারা সীমান্ত ক্রস করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেখানে এনকাউন্টার হয়, আর মৃত এক পাকিস্তানি জঙ্গির কাছে একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরির ভেতরে একটি ছবি ছিল, সেখানে কয়েকজন জঙ্গির একেবারে পাকিস্তানি সেনার উর্দিতে তাদের ছবি ছিল, যার মধ্যে এই আসিফের ছবিও ছিল। আর তখন থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যায় যে আসিফ পাকিস্তানে গিয়েছে এবং পাকিস্তানি সেনা এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে থেকে সে প্রশিক্ষণ দিয়েছে। তারপর থেকে কোথায় ছিল সে, সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ এবং সেনাবাহিনী গতকাল রাতে এই বাড়িতে তারা আসে, জিজ্ঞাসাবাদ করে এবং এই বাড়ির ভেতরের অংশে তারা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়, কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত কাশ্মীরে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজন যারা বেঁচে পড়তে রয়েছে, খুব দ্রুত তাদের ভিটে মাটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হবে। এই ছবি সম্পূর্ণভাবে সেই প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধুমাত্র একটি সূচনা বলেই কিন্তু সিকিউরিটি ফোর্সের তরফ থেকে দাবি করা হচ্ছে, যেখানে যারা জঙ্গিরা রয়েছেন প্রত্যেকের জন্য এই বাড়ির ছবি একটি সুনির্দিষ্ট বার্তা এবং খুব দ্রুত অন্যান্য যে সমস্ত জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে, যাদের সম্পর্কে তথ্য রয়েছে, প্রত্যেকের এই একই পরিণতি হতে চলেছে বলে এই ছবি নীরবে সেই বার্তা স্পষ্ট করে দিচ্ছে। বৈসারান হত্যালীলায় এই আসিফ শেখের সঙ্গী ছিল আরও এক কাশ্মীরি, তার নাম আদিল ঠোকার। দক্ষিণ কাশ্মীরের বিজয় বেহরায় আদিলের বাড়ির নাম নিশান একেবারে মুছে গেছে। আদিল ঠোকরের সেই বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। আদিল এখনও ধরাছোঁয়ার বাইরে। এরপর তাকে কে বাঁচাবে? পালিয়ে সে কত দূর যাবে? কে আশ্রয় দেবে তাকে? পাকিস্তান নাকি আইএসআই? উপত্যকা জুড়ে এখন ছানবিন চলছে। আজ আরও 2 জঙ্গিকে নিকেশ করেছে
ভারতীয় সেনা, তার মধ্যে লস্কর-ই তৈয়বার কমান্ডার আলতাব লাল্লি আছে। কি নাম আরও একবার বলি, লস্কর-ই তৈয়বার কমান্ডার আলতাব লাল্লি। বান্দিপোরায় এনকাউন্টারের সময় এই লস্কর কমান্ডারকে খতম করে ভারতীয় সেনা। সেনা তল্লাশির সময় আচমকাই গুলি চালিয়ে চমকে দিতে চেয়েছিল তারা, আতঙ্ক থেকেই অবশ্যই। মুহূর্তে গুলিতেই জবাব পেয়েছে তারা। গোটা উপত্যকাকে কিভাবে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে, দিনভর কিভাবে অপারেশন চলেছে, চলুন দেখাই আপনাদের। हिंटरलैंड पर ऑपरेशन काफ़ी ज़्यादा तेज़ किए गए हैं। ख़ासतौर पे जम्मू संभाग की अगर बात की जाए तो डोडा, किश्तवाड़, उधमपुर, रियासी, उसके साथ साथ पुंछ, राजौरी में लगातार जम्मू कश्मीर पुलिस जो है वो सर्च कर रही है ताकि जल्द से जल्द आतंकियों का खात्मा किया जाए। ये एलओसी का इलाका पड़ता है, अखनूर सेक्टर, इसके आगे नौशेरा, राजौरी, पुंछ, ये सारा इलाका जो है वो एलओसी का पड़ता है। वहीं दूसरी तरफ जो इलाका पड़ता है वो आईबी का है। लगातार इस तरीके के इनपुट्स आ रहे हैं कि आतंकी घुसपैठ की प्रयास में भी है। वहीं आईबी से लेकर अंतर्राष्ट्रीय सीमा तक बीएसएफ से लेकर भारतीय सेना पूरी तरीके से अलर्ट है। लेकिन जम्मू कश्मीर पुलिस के जवान किस तरीके से यहाँ पर अलर्ट है वो तस्वीरों में आप देख सकते हैं। अति आधुनिक हथियारों से लैस जवान जो है वो यहाँ पर तैनात किए गए हैं ताकि किसी भी तरीके से कोई भी आतंकी इन इलाकों में ना आ सके। और साथ में जॉइंट नाका लगाया गया है और हर एक वाहन की बारीकी से जांच की जा रही है। सूत्रों से मिली जानकारी के मुताबिक 17 ट्रेनिंग कैंप, 37 लॉन्च पैड पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में आतंकी संगठनों द्वारा चलाए जा रहे हैं। आतंकियों की तरफ से जो ट्रेनिंग कैंप है वो रावलाकोट इलाके में चलाया जा रहा है। वहीं जो लॉन्च पैड्स है वो मीरपुर, कोटली, भिम्बर, उसके साथ साथ फॉरवर्ड कहूटा, सीढ़ियाँ, लीपा वैली, नीलम वैली, ये ऐसे इलाके हैं जहाँ पे आतंकियों ने अपने लॉन्च पैड्स को एक्टिव किया है। সব কাশ্মীরি তো জঙ্গি নয়। এক আদিল ঠোকার যদি জঙ্গি হয় তাহলে আরেক আদিলও ছিলেন সহিস, পর্যটকদের প্রাণ বাঁচাতে যিনি জঙ্গির গুলি বুক পেতে নিয়েছেন। সেই কাশ্মীরে সেই আদিলের কাশ্মীর আজ পথে, সন্ত্রাসের বিরুদ্ধে এক কাট্টা। পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে পহেলগাঁও রাস্তায় এই মুহূর্তে এখানকার সাধারণ মানুষ তারা মিছিল বের করেছেন। তারা বলছেন নো মোর ব্লাস্টেড এবং হিন্দু, মুসলিম, ঈসাই সবাই ভাই ভাই, অর্থাৎ এই গণহত্যার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার মানুষ তারা প্রতিবাদে সামিল হয়েছেন। कश्मीर से आवाज आया, कश्मीर से आवाज आई, कश्मीर से आवाज आई, पहलगाम के कातिलों जवाब दो। और टूरिस्ट को भी सोचना चाहिए, पूरे हिंदुस्तान को ये सोचना चाहिए, हिंदुस्तान के लोगों को सोचना चाहिए। जो लोग ये हरकत करते हैं उन लोगों का मकसद ही है हिंदू, मुस्लिम, सिख, ईसाई, इनका इत्तेहाद है, ये तोड़ना चाहते हैं। अब वो अगर वो ये बात सोचेंगे तो ये मतलब फिर वो गलत लोग कामयाब हो जाएंगे ना सर। हमारी तालीम ये नहीं है, जो लोग ये कर रहे हैं ना वो दरिंदे हैं, उनको कड़ी से कड़ी सज़ा मिलना चाहिए। हम सरकार से अपील करते हैं, प्रधानमंत्री से हम अपील करते हैं और अमित शाह जी से हम अपील करते हैं, इनको पूरी कड़ी से कड़ी सज़ा दीजिए, इनके तय तक जाइए। उन दरिंदों को हमारे सामने, हम पहलगाम लोग जो लोकल लोग हैं उनके सामने उनको कड़ी की सज़ा मिलनी चाहिए। काश हम लोग भी वहाँ होते, हमारी जान भी जाते, हमारी जान भी जाते, हमें वो दुख नहीं है, हमारी जान भी जाते, क्योंकि ये कत्ल हमारे टूरिस्ट भाइयों का नहीं है, ये पूरी इंसानियत का कत्ल है। हम गवर्नमेंट से निवेदन करते हैं कि पूरे चाहे स्पॉट, चाहे बैसरन वैली है, आरू वैली है, चंदनवाड़ी है, टूरिस्ट स्पॉट जो भी हो उन पर सिक्योरिटी रखी जाए, कैंप लगा लो, सीसी कैमरा इंस्टॉल करो। পহেলগাঁওয়ের সাধারণ মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমেছেন তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তারা দাবি করছেন যে এখানে এত পর্যটক আসেন এবং সেই কথা ভেবে
ভবিষ্যতে যাতে এই বৈশরণ উপত্যকা বা এই ধরনের জায়গাগুলোতে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, কারণ এই নিরাপত্তার ব্যবস্থা থাকলে এই ধরনের হত্যাকাণ্ড হয়তো এড়ানো যেত। এবং তারা সামগ্রিকভাবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে তারা জানাচ্ছেন যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে যেভাবে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটাকে তারা কোনোভাবেই সফল হতে দেবেন না। পেহেলগাঁও, কান্নার প্রতিচ্ছবি, ক্ষোভের বিস্ফোরণ, দুই জড়িয়ে এর সঙ্গে ভাবলেই মাথার মধ্যে কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এখনও একই অবস্থা আমাদের আপনাদের সবার, এখনও সেই প্রাথমিক শক কাটেনি। ঘুরতে আমরা সবাই যাই, আমি আপনি সবাই যাই, তাই না? এরপর যখন কাশ্মীর যাবেন, বলুন তো মাথায় ঘুরবে না পেহেলগাঁওয়ের এই ছবিগুলো, এই দৃশ্যগুলো? মনে হবে না যে এই বুঝি বন্দুক নিয়ে এসে কেউ প্রাণটা নিয়ে চলে গেল? এই যে আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু সহজে যাওয়ার নয়। যে ঘটনা ঘটেছে তারপর মনের মধ্যে এই আতঙ্ক ঘর করাটাই খুব স্বাভাবিক, এবং সেই ঘর ভাঙবে শান্তিকার। এখানে এই পরিবার থাকেন, তারা এখানে খচ্চর চালান, ঘোড়া চালান, এবং যারা এই এলাকা দিয়ে যান ট্যুরিস্টরা তাদের সঙ্গে সহযোগিতা করেন। যেভাবে তারা মানুষকে মরতে দেখেছেন, এইভাবে কখনো মরতে, এইভাবে কখনো পালাতে এই নির্জন এলাকার বুকে এতদিন থাকা সত্ত্বেও তাদের কোনোদিন অভিজ্ঞতা হয়নি। তারা কোনোদিন এই ধরনের কোনো ঘটনা চোখে দেখেননি, কিন্তু আজকের পর তারা আবারও বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। कभी भी आपने ऐसा देखा है पहले? नहीं, ऐसा नहीं देखा है कभी। अभी तो थोड़ा डर लग रहा है। हाँ, अभी तो लग रहा है बहुत ज़्यादा। स्कूल कॉलेज सब कुछ बंद हो गए। शांति तो रहना चाहिए कश्मीर में, ये कश्मीर को बिगाड़ रहे हैं। হাড়হিম হয়ে যাওয়া তো একেই বলে। এতদিন এই বৈসারান ছিল এক উজ্জ্বল আলোর নাম, আনন্দের নাম, কত মানুষ সেখানে বেড়াতে যেত, উচ্ছ্বাসের ছবি ছিল সেখানে। আজ সেখানে দিকে দিকে ছড়িয়ে আতঙ্ক। অন্ধকার বললেও কম বলা হয়। বৈসারানে এখন শুধু আতঙ্কের বাস, আর তার মধ্যেই দিন কাটছে আব্দুল মজিদ আওয়ানের। তিনি পর্যটক নন, তিনি কাশ্মীরি। কম করে 25 বছর ধরে থাকছেন ওই বৈসারান ভ্যালির কাছেই, তার বসবাস সেখানেই। অর্থাৎ ওই গোটা উপত্যকাকে তিনি হাতের তালুর মতো চেনেন। সঙ্গে স্ত্রী, 15 বছরের মেয়ে। জঙ্গলের মধ্যে যে রাস্তায় তাদের বাড়িটা, সেখানে সাধারণত পর্যটকদের পা পড়ে না, কেউ যায় না ওদিকে, বড় বন্ধুর পথ। তবে সেদিন পড়েছিল। আতঙ্কিত, প্রাণ ভয়ে দৌড়তে থাকা পর্যটকরা বৈসারান ছেড়ে সেদিন উল্টো দিকে যে যার মতো পেরেছেন প্রাণ বাঁচাতে দৌড়েছিলেন। আর তারই দলিল আজও আব্দুল মজিদের বাড়ির সামনেই রয়ে গেছে। রক্তাক্ত পর্যটকদের উদ্ধার করতে আব্দুলও এগিয়ে এসেছিলেন, যতটা সাধ্য মতো চেষ্টা করেছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু এখনও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটাই প্রশ্ন, কেন হলো এমনটা? কেন এই নৃশংসতা? আসল কথাটা কি জানেন? এই যে হত্যালীলা, ভূস্বর্গকে নিরীহ মানুষের রক্তে ভাসিয়ে দেওয়া, এসব তো দেখলাম আর ভুলে গেলাম এমন জিনিস নয়। আব্দুলও ভুলতে পারছেন না। তবু তার যথেষ্ট বয়স হয়েছে, তিনি একজন ম্যাচিওর মানুষ, তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সবাই সেটা পারছে কোথায়? তার নিজের বাড়িতেই ভয় আর আতঙ্ক, যাকে ট্রমা বলে, পিছু ছাড়ছে না। দেখুন, এই জায়গা শুধুমাত্র জঙ্গল বা পাহাড় ঘেরা বললে পরে কার্যত কম বলা হয়। এই জায়গা সম্পূর্ণভাবে দুর্গম এবং অভেদ্য জায়গা। আর আমাদের ঠিক হাতের বাঁদিকে যে বাড়িটি রয়েছে, এই বাড়ি এই জায়গার বহু ওঠাপড়ার সাক্ষী। এখানে এই পরিবার থাকেন, তারা এখানে খচ্চর চালান, ঘোড়া চালান, এবং যারা এই এলাকা দিয়ে যান ট্যুরিস্টরা তাদের সঙ্গে সহযোগিতা করেন এবং মেষ পালন করেন। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এই জায়গায় এই ধরনের কোনো ঘটনা তারা কোনোদিন দেখেননি। कम से कम 25 साल से हमने कुछ नहीं देखा। आप इधर रहते हो? हम अभी रहते हैं इधर, कुछ नहीं देखा। बिल्कुल पीस एरिया था। नवंबर, दिसंबर, जनवरी में
जब 9-10 बजे रात तक टूरिस्ट घूमता था तो यहाँ पीस एरिया था ना। শান্তি এখন আর নেই, স্থানীয়রাও তা ভালো করেই জানেন। জঙ্গল ঘেরা জনশূন্য এলাকা কখনো ভয় ধরায়নি, কিন্তু জঙ্গিদের পা পড়তেই সব শেষ। শান্তি স্বস্তি সব শেষ। আজ পর্যন্ত যারা এই দুর্গম এলাকায় থাকেন, এখান থেকে পাহাড়ি পথ বেয়ে পড়াশুনো করেন, তারা কোনোদিন এই ধরনের কোনো ঘটনা চোখে দেখেননি, কিন্তু আজকের পর তারা আবারও বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। আব্দুল মজিদের মেয়ে এখন এতটাই ভয়ে কাবু যে বাড়ির বাইরে সে পা রাখতে নারাজ। নিজেকে ঘরবন্দি করে রেখে হয়তো সুরক্ষিত বলে মনে হচ্ছে। आप लोग तो जिधर रहते हो इधर तो लोग तो ज्यादा नहीं रहते, तो कोई डर बर नहीं लगता था? डर नहीं लगता है यहाँ पे कोई। लेकिन अभी तो थोड़ा डर लग रहा है। हाँ अभी तो लग रहा है बहुत ज्यादा। स्कूल जाना तो सब बंद हो गए, सारे बंद हो स्कूल गए? कॉलेज सब कुछ बंद हो गए। अच्छा, हाँ जी, कब खुलेगा कोई पता नहीं? नहीं पता नहीं है अभी। এখন জানা জিনিস শুধু একটাই, আতঙ্ক। 22 এপ্রিলের ঘটনা মনে গেঁথে গিয়েছে। প্রাণ ভয় সেদিন তাদের বাড়ির সামনে দিয়েই ছুটতে দেখেছেন না জানি কতজন পর্যটককে। তাদের চপ্পল বুট কত কিছু এখনো সেখানে পড়ে, যে যেভাবে পেরেছেন পালিয়েছেন। তাদের আতঙ্ক তো স্বচক্ষে দেখেছিলেন তারা, ভুলবেন কি করে। काफी लोगों को यहाँ से हमने उठाया है। जब बाजू पकड़ा है, यहाँ कीचड़ से निकालना है, क्योंकि नंगे पाँव भाग रहे थे ना। कहीं जूता कीचड़ में फंस गया तो फंस गया, किसी ने निकाला नहीं। कहाँ फेंका, क्या हुआ क्या नहीं हुआ। चंद लेडीज को, बच्चों को, हम भी यहाँ पर बच्चे थे, उन्होंने सीट साट कर हम लेके गए नीचे, वहाँ से एम्बुलेंस में डाला। সারা জীবনের ক্ষত এগুলো, এই স্মৃতি বয়ে বেড়ানো ছাড়া উপায় কি। কিশোরী মেয়েটি যার স্কুলে থাকার কথা, যে ভবিষ্যতে উকিল হওয়ার স্বপ্ন দেখত, তার ভবিষ্যৎ কি? এই আতঙ্ক কোনোদিন তার পিছু ছাড়বে? तो आप क्या चाहते हो? कश्मीर में शांति तो रहना चाहिए। हाँ जी, शांति तो रहना चाहिए कश्मीर में। तो ये लोग क्या कर रहे हैं इधर? ये कश्मीर को बिगाड़ रहे हैं। দেখুন, এই যে বৈশারণের কথা বলছিলাম, এটা এখন বৌদ্ধভূমি, এছাড়া আর কোনোভাবে বোধহয় এই জায়গাটাকে বিশেষণ দেওয়া যাচ্ছে না বা ব্যাখ্যা করা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না। সুন্দর, চোখ ধাঁধানো, অপূর্ব প্রকৃতি, নয়নাভিরাম, দেখলে নজর ফেরানো যায় না, বারবার যেতে ইচ্ছে হয়। কিন্তু এগুলো পুরনো বিশেষণ। সেদিন যা ঘটে গেল তারপর পর্যটকরা আর কি সেখানে যাবেন? না যাওয়ার সম্ভাবনাই বেশি। এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে এখনো সামনে আসছে ঘটনার দিন, একের পর এক অজানা তথ্য যা ঘটেছিল। দেখুন, যেমন ঘটনার পরপরই সেদিন একের পর এক এটিভি পাহাড়ি ওই দুর্গম পথে বেরিয়ে পড়েছিল। এটিভি মানে হলো অল টেরেন ভেহিকল, যে কোনো জায়গায় যে গাড়ি যেতে পারে, মানে বন্ধুর পথে। এমন পথে ওই গাড়ি গেলে সহজেই যেতে পারে। এমন কম করে 14টি এটিভি সেদিন দ্রুত পৌঁছে যায় বৈশরণে। পহেলগাঁও থানার SHO রিয়াজ আহমেদ, তারই নির্দেশ এসেছিল, সেই জন্য এটিভিগুলো সেখানে পৌঁছে গিয়েছিল। যা SHO साहब ने हमें कॉल की ATVs के लिए, तो ATVs ऊपर लेके जानी थी। तो जब पता चला कि फायरिंग हुई है तब हम थोड़े से पैनिक हो गए। फिर जो ही ऊपर हम पहुँचे तो ऊपर में हमने देखा कि कुछ डेड बॉडीज़ थी, कुछ इंजर्ड थे, कुछ मतलब कुछ लोग ज़िंदा थे, जिनके फैमिली मेम्बर्स मरे थे तो वो ज़िंदा थे, तो वो भी उधर थे। तो हम उनको भी लेके आए, हम डेड बॉडीज़ को भी लेके आए, हम मतलब जो ज़ख्मी थे उनको भी नीचे लेके आए अपनी ATVs पे। वहाँ पे वो मंज़र देखा तो वो इंसानियत का कत्लो गारत है, तो हमें मतलब रोना आ रहा था वहाँ पे जब हमने देखा वहाँ पे। যা দেখতে হয়েছে তারপর এরাও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না, এবং এটাই খুব স্বাভাবিক। যার কথা শুনলেন সেই আদিল ফারুক, পেহেলগাঁওয়ের 1 নম্বর ট্যাক্সি স্ট্যান্ডের তিনি চেয়ারম্যান, যে ইউনিয়ন রয়েছে সেখানে। তিনিও ভেবে পাচ্ছেন না এখনো যে কি থেকে কি হয়ে গেল। এই জায়গার এই ছবি তারা আগে কখনো দেখেননি। আপাতত সূত্রের খোঁজে গোয়েন্দারা, প্রশ্ন অনেক, কিন্তু উত্তর কাদের কাছে সেটাই বের করার পালা এবার। প্রত্যক্ষদর্শী হিসেবেই এই যারা ঘোড়া নিয়ে যান, ঘোড়ার যারা শহীদ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 100-2 এই ধরনের ঘোড়ার শহীদদের জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ তারা কেউ তখন উঠছিলেন, কেউ ওখানে উপস্থিত ছিলেন, কেউ বা নামছিলেন, এবং সেই তাদের ইতিমধ্যে তাদের যে যোগাযোগ, তারা কাউকে সেই সময় যোগাযোগ করেছিলেন কিনা, তারা কি দেখেছিলেন। होती है पूछताछ भी कर रहे हैं, पूछ रहे हैं लोगों को जो वहाँ पे काम कर रहे थे, उनको भी पूछताछ कर रहे हैं क्या हुआ था। एक्चुअल
जो वहाँ पे काम करते हैं तो वो भी पैनिक हो गए, वो भी अपनी जान बचा के नीचे आए। एवरी डे घोड़े के ऊपर मतलब 4 से 5 हज़ार लोग जाते थे। तो सिक्योरिटी मतलब वहाँ पे छोटा मोटा कैंप भी नहीं है, मतलब कोई है ही नहीं वहाँ पे, सिक्योरिटी ऑफिशियल्स कोई है ही नहीं वहाँ पे। অন্তত 20 মিনিট ধরে এই হত্যালীলা চলেছে, তারপরে আরও 25 মিনিট সময় লেগেছে এটিভি করে পৌঁছতে। প্রথম বাহিনী হিসেবে ওখানে পুলিশই পৌঁছেছিল এবং তারও 8 ঘন্টা অর্থাৎ 1.5 ঘন্টার মতো সময় পেয়েছে এই হত্যাকারীরা পালিয়ে যেতে। এবং সেখানেই কিন্তু এই আদিল ফারুকের কথাটাও খুব গুরুত্বপূর্ণ, ওরা সেই জায়গায় বেছে নিয়েছে যেখানে বিন্দুমাত্র নিরাপত্তা ছিল না। কাশ্মীরের মানুষ শুধু নয়, কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান করা হয়েছিল, যেটা কাশ্মীরের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নাই। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে, ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? কাশ্মীর সে আওয়াজ আয়া। এই মানুষের দেওয়া তথ্যের উপর নির্ভর করেই ভারত সরকার প্রথমে জানতে পেরেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যে কার্গিলে পাকিস্তানের সেনা প্রবেশ করে ঘাঁটি ঘেরে বসে আছে, তবেই কিন্তু কার্গিলের যুদ্ধ, তবেই কিন্তু কার্গিল দখল হয়েছিল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারাই কি করাচ্ছে? এই বৈষম্যের যে ঘটনা, সেই ঘটনা হয়তো ঘটতো না যদি মানুষের দেওয়া তথ্যের যে স্রোত, মানুষের দেওয়া তথ্যের যে সরবরাহ, সেটা যদি চালু থাকতো। হাতে কাজ আছে, ইনকাম আছে, পকেটে টাকা আছে, আনন্দে আছে সবাই। আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না, কারণ সবার হাতে কাজ ছিল। তাই এই টুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে, পাথর তুলে দেবে, গ্রেনেড তুলে দেবে, আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে, সে চক্রান্ত চলছে। সকলের আমাদের প্রশংসা করা উচিত কাশ্মীরের সর্বস্তরের মানুষের এই সমর্থন, এই সহযোগিতাকে। সেখানে বিপদে যারা পড়েছে মানুষ, তাদের কাছে গাড়ির ভাড়া নেওয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে, তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে। এ দৃশ্য অভূতপূর্ব। প্রতিবাদের ঢেউ রাজ্য জুড়ে, মসজিদে মসজিদে, রাজ্যের সব মসজিদে জুম্মার নামাজে কাশ্মীরের নৃশংসতার প্রতিবাদ এবং বদলার ডাক। রাজাবাজার জামে মসজিদের জুম্মা নামাজ শেষ হওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানকার যারা মানুষ রয়েছেন তারা কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা এবং যে জঙ্গি হামলার ফলশ্রুতি হিসাবে 28 জন পর্যটকের নির্মমভাবে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা সোচ্চার হয়েছেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডে নির্দেশে অনুসার আমরা 3 দিনের জন্য যত ওয়াকফ মুভমেন্ট আছে তো সবাইকে আমরা বাতিল করে দিয়েছি। আর আমরা 3 দিন এই আমরা মানে দুঃখিত জাহির করছি এই যে 28 জন মারা গেছে তার প্রতিতে। রাস্তার পাশে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে টেররিজম হ্যাজ নো প্লেস ইন ইসলাম। ইসলাম কখনো টেররিজম শেখায় না, ইসলাম ভালোবাসা শেখায়। আমাদের কোরআনে লেখা আছে যে একজনের হত্যা করবে, এক নির্দোষ লোকের হত্যা করবে, গোটা ও পুরো মানে হিউম্যানিটিকে হত্যা করছে, যে মেরেছে সে আতঙ্কবাদ, তাদেরকে সখ্ত সাজা দিতে হবে। তাদের আমরা কন্ডম করছি। আর ভারত সরকার থেকে আমি বারবার বলছি যে এই আতঙ্কবাদের খেল যে হিন্দু মুসলমান করে যে চালানো হচ্ছে, এই চক্রান্ত করবে না। এই দেশ সেকুলার দেশ আছে, সেকুলার থাকবে। এটা তো শহর কলকাতার ছবি দেখলেন, জেলাতেও আজ প্রতিবাদের সেই এক ছবি দেখুন। ইসলাম কথার অর্থ হচ্ছে আমান, ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি, ইসলাম কথার অর্থ হচ্ছে ভাইচারা। এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল, এর জবাব যেমন আগেরবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তার মাধ্যমে যেমন আমরা এই জবাব দেখতে চাই। আজকে জুম্মার নামাজেও আমরা এর অনেক বিরোধিতা করেছি। মুসলমানদেরকে বদনাম করার একটা চক্রান্ত, সারা দেশে আমাদের শান্তি আর আমাদের যে হিন্দুস্তান তাকে ভারত এই ছবিটাকে খারাপ করার একটা চক্রান্ত। और हम ये पैगाम देते हैं कि इस्लाम कभी भी बेकसूर को जान लेने का कभी भी तरगीब या हुक्म नहीं देता है, बल्कि इसकी मजम्मत करता है। लिहाजा हम इस्लाम वाले हैं तो हम भी इस चीज़ की मजम्मत करते हैं कि जो वाक़या हुआ है इसकी भरपूर मजम्मत करते हैं और ये इस्लामी चीज़ नहीं है।
और ये इस्लाम को बदनाम किया जा रहा है। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম যাতে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটাকে কবুল করুক আর কাশ্মীরে শান্তি করুক।